ডক্টর ইউনূসকে মমতার অভিনন্দন, সম্পর্ক আরও উন্নত করার বার্তা। এবং সর্বশেষ জানাবো বিডিআর বিদ্রোহ, হাসিনার দোসর ছিল ভারত, প্রস্তুত ছিল প্যারাট্রুপার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনূসকে মমতার অভিনন্দন, সম্পর্ক আরও উন্নত করার বার্তা। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। শুভেচ্ছা বার্তায় মমতা ব্যানার্জি বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে। মমতা ব্যানার্জি বলেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব শিগগিরই সংকট কেটে শান্তি ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি বলেন, শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব। বিডিআর বিদ্রোহ, হাসিনার দোসর ছিল ভারত, প্রস্তুত ছিল প্যারাট্রুপার। 2009 সালের 26 ফেব্রুয়ারি বিকেল 5টায় নির্দেশ পৌঁছালো। ওই দিন ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের অগ্রবর্তী দলের দায়িত্বে ছিলেন মেজর কমলদীপ সিং সাধু। মাত্রই সক্রিয় করা হয়েছে জরুরি সংকেত। সম্মুখ সারির একাধিক প্যারাট্রুপার দলকে মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। 24 ঘন্টায় জরুরি মোতায়েনের জন্য পুরো এক ব্যাটালিয়ন সৈন্যধারী একটি স্ট্রাইক ফোর্স প্রস্তুত রাখে ভারত। এদেরকে ভারতের ক্ষমতা প্রক্ষেপণের অগ্রবিন্দু হিসেবে গণ্য করা হয়। আগের রাতেই অনুরূপ একটি জরুরি সংকেত সক্রিয় হয়ে পরে বাতিল হয়ে যায়। কিন্তু ফের যখন সংকেত সক্রিয় হলো এবং 5 থেকে 6টি IL-76 এবং AN-32 বিমান প্রস্তুত রাখার নির্দেশ এলো, সাধু বুঝতে পারলেন বড় কিছু ঘটতে চলেছে। 2.5 ঘন্টা পর 1000-এরও বেশি ভারতীয় প্যারাট্রুপার পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে অবস্থান নেয়। সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত আসার পর সাধুর অধিনায়ক কিছু নির্দেশনা দিলেন। বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিডিআর-এর সদস্যরা বিদ্রোহ করেছে। সেনাবাহিনী থেকে আগত উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করছে। সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি তখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন, তিনি হুমকির মুখে পড়েছেন। তিনি আর সেনাবাহিনীর সমর্থনের ওপর নির্ভর করতে পারছেন না। তিনি ভারতের কাছে সাহায্য চেয়েছেন এবং সেই জন্যই আমরা বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছিলাম। নতুন নির্দেশের জন্য অপেক্ষা করছিলাম, স্মৃতি হাতড়ে জানালেন সাধু। আর ঢাকায় অবতরণের পর যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। নয়াদিল্লি, ঢাকায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা দিয়ে উদ্বিগ্ন ছিল। যদি সহিংসতা বৃদ্ধি পায় তবে এই কূটনীতিকরাও হামলার মুখে পড়তে পারেন। ঠিক একই মুহূর্তে সেনা কর্মকর্তাদের ওপর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞটি চলছিল। হত্যাকাণ্ড শুরু হওয়ার পরপরই হাসিনা তার নিকটতম মিত্র, নয়াদিল্লির শীর্ষ কংগ্রেস নেতা, সদ্য নিযুক্ত অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করলেন। ঘটনা শোনার পর মুখার্জি সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। ঢাকা থেকে সাহায্যের অনুরোধেরও প্রেক্ষিতে প্যারাট্রুপার মোতায়েনের ইন্তজাম করা হলো। পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন হাসিনার পক্ষে সমর্থন নিশ্চিতের জন্য মার্কিন, ব্রিটিশ, জাপান ও চীনা দূতদের সঙ্গে ভারতীয় ভিত্তিতে যোগাযোগ শুরু করলেন। কলাইকুণ্ডার পাশাপাশি জরহাট ও আগরতলাতেও প্যারাট্রুপার প্রস্তুত রাখা হলো। নির্দেশ এলেই ভারতীয় সেনারা 3 দিক থেকে বাংলাদেশে প্রবেশ করত। উদ্দেশ্য ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও বিমানবন্দর দখলে নেওয়া। পরবর্তীতে প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনের নিয়ন্ত্রণ নিয়ে হাসিনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হতো। অভিযানের দায়িত্বপ্রাপ্ত ব্রিগেড কমান্ডার সক্রিয় যুদ্ধের সময় ব্যবহার্য প্রথম ধাপের গোলাবারুদ বিতরণ শুরু করলেন। অত্যন্ত অস্বাভাবিক এই কাজ থেকে উদ্ভূত পরিস্থিতির ভয়াবহতা আঁচ করা যায়।
বাংলাদেশের সেনাবাহিনী কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে একটি উদ্বেগ ছিল। যদি বাংলাদেশের জেনারেলরা হাসিনার বিরুদ্ধে যান, তারা ভারতীয় সৈন্যদের প্রতিরোধ করবে। সাধু জানালেন যে যদি তেমনটা হতো তাহলে পূর্ব ভারতে ভারতীয় সেনাবাহিনী পুরো একটা কর্পস রয়েছে, যেখান থেকে অতিরিক্ত সৈন্য পাঠানো হতো। ভারতীয় সেনাবাহিনীর 27 ফেব্রুয়ারি বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করার দ্বার প্রান্তে ছিল, কিন্তু চূড়ান্ত আদেশটি শেষ পর্যন্ত আসেনি। পিনাক রঞ্জন চক্রবর্তী তখন ঢাকায় ভারতের হাই কমিশনার। বাংলাদেশ তার পিতৃপুরুষের আদিবাস। হাসিনাকে তিনি সম্মান করে আপা বলে ডাকতেন। তিনি বলেন, আমরা কিছু বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছিলাম বটে। হাসিনাকে জানিয়েছিলাম যে আমরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু কেন? কারণ ভারত জানতো না পরিস্থিতি কতদূর গড়াবে। ওদিকে ঢাকায় বিডিআর বিদ্রোহীরা তাদের মহাপরিচালক ও তার স্ত্রীকে পিলখানার সদর দপ্তরে হত্যা করে। এভাবে বাংলাদেশ জুড়ে বিভিন্ন স্থানে সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে এই রকম হামলার সূত্রপাত হয়। তখন সেনাপ্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদের ওপর বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রচণ্ড চাপ আসতে থাকে। কিন্তু তিনি যদি এমন পদক্ষেপ নিতেন, তবে তা থেকে একটি রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হতো এবং অস্থিতিশীলতা আরও বেড়ে যেত। একই সঙ্গে তা হাসিনার রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনকে ঝুঁকির মধ্যে ফেলত। বিদ্রোহীদের অথবা বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের হাতে তিনি নিহত হতে পারতেন, কিংবা একটি সামরিক অভ্যুত্থানে উৎখাত হতে পারতেন। 2007 সালে তিনি একবার গ্রেফতার হয়েছিলেন। একই ঘটনা আবার ঘটতে পারত। ভারত সেই ঝুঁকি নিতে চায়নি, তাই ভারত যা প্রয়োজন মনে করেছে তাই করেছে। ভারত তখন সেনাবাহিনী প্রধান মঈন আহমেদকে বল প্রয়োগ না করার জন্য হুমকি দেয়। যারা ওই সময় ক্ষমতার কাছাকাছি ছিল তারা আমাকে বলেছিল যে জেনারেল মঈনকে বলা হয়েছিল বল প্রয়োগ না করতে, অন্যথায় ভারতীয় প্যারাট্রুপাররা 1 ঘন্টার মধ্যে ঢাকায় নেমে পড়বে, বলেন তৌহিদ হোসেন, যিনি তখন বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। ভারতের ওই হুমকি কাগুজে ছিল না। এই ঘটনাগুলো কিন্তু আসলেই চলছিল। প্রয়োজন হলে আমরা হস্তক্ষেপ করতাম, আমাকে এটা নিশ্চিত করেন ভারতীয় এক শীর্ষ কর্মকর্তা, যিনি পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জড়িত ছিলেন। শেষ পর্যন্ত প্যারাট্রুপার মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, কারণ জেনারেল মঈন শেষ মুহূর্তে পিছিয়ে যান। সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেন ঘোষণা দিলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে উদ্ভূত সংকটটি রাজনৈতিকভাবে সমাধান করা উচিত। সমস্যাটির সমাধান সেভাবেই করা হয়েছে। ওই সময় বান্দরবানে একটি সেনা ব্রিগেডের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান। তিনি বলেন, তার আসলে আদেশ দেওয়া উচিত ছিল এবং সেনাবাহিনীকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুমতি দেওয়া উচিত ছিল। পরবর্তী 2 দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে থাকা স্থানীয় বিডিআর ইউনিটে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। রহমানের মতে এটি কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, একটি সামরিক সংকট হিসেবে সেনাবাহিনীকে নির্ধারিত নিয়মাবলীর মধ্য থেকে পরিস্থিতি মোকাবেলা করতে দেওয়া উচিত ছিল। 2009 সালে ভারত যদি বাংলাদেশে হস্তক্ষেপ করত, তবে তা উপমহাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিত। ভারতের হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত কিন্তু ঐতিহাসিকভাবে সমানভাবে গুরুত্বপূর্ণ। হাসিনাকে রক্ষার জন্য বল প্রয়োগের হুমকি দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে এমনভাবে দুর্বল করল যে তা হাসিনাকে পরবর্তীতে তার রাজনৈতিক প্রতিপক্ষদের মুক্ত হস্তে দমন পীড়নের সুযোগ করে দেয়। দ্বিতীয়বার ক্ষমতায় এসে হাসিনা প্রথমবারের মতো সেনাবাহিনীর কোনো প্রকার রাজনৈতিক চাপ থেকে মুক্ত হলেন, সম্পূর্ণ ভারতের কৃপায়। নয়াদিল্লির এমন প্রতিক্রিয়ার পেছনে কি কারণ ছিল? ভারতের হস্তক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানত, পাশাপাশি ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের যে দুর্নাম তা আরও পোক্ত হতো। ভারতের হস্তক্ষেপে হাসিনার জীবন বাঁচত ঠিকই, কিন্তু একই সঙ্গে ভারতের আজ্ঞাবহ হিসেবে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটাই প্রমাণ হতো। হাসিনার রাজনৈতিক জীবন ঝুঁকিতে পড়ে যেত। ভারত উল্টো দেখল যে হাসিনা বরং বিডিআর বিদ্রোহটিকে দেখলেন তার সরকারের অস্থিতিশীল করার চক্রান্ত হিসেবে। তিনি নিজের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করলেন।
তবে তিনি এও বুঝতে পেরেছিলেন যে বিদ্রোহকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। সেই উদ্দেশ্যেই তিনি স্বজন ও সহকর্মী হারানো বিক্ষুব্ধ সেনা কর্মকর্তার সঙ্গে গিয়ে দেখা করলেন, বলেন চক্রবর্তী। ওই সময় সেনা কর্মকর্তাদের হাতে অপমানিত ও হেয় হওয়ার পরেও হাসিনা নিজের অবস্থানে অটল থাকলেন। তিনি তাদের কথা শুনলেও বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন। তিনি যা করেছিলেন তার সঠিক ছিল, কারণ এর একটি শান্তিপূর্ণ প্রভাব পড়েছিল, যুক্তি দেন হোসেন। বিদ্রোহের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটল সেনাবাহিনী যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ট্যাঙ্ক নিয়ে পিলখানায় প্রবেশ করল। প্রায় 200 জনকে গ্রেফতার করা হলো। বিদ্রোহের সমাপ্তি ও মঈনের সংযম প্রদর্শন হাসিনাকে ক্ষমতা সুসংহত করার সুযোগ করে দিল। যেসব কর্মকর্তা হাসিনার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তারা সবাই একে একে চাকরি হারালেন। বিডিআর ভেঙে দেওয়া হলো। তিনি খুব বীরত্ব ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন। একজন সাহসী লৌহ মানবীর মতো স্মরণ করে বলেন পিনাক চক্রবর্তী। কিন্তু ভারতকে বাংলাদেশে বল প্রয়োগ করার মতো সিদ্ধান্তে আসতে হয়েছিল। এ থেকে মূলত পূর্বাঞ্চলীয় সীমান্তে ভারতের দুর্বলতাই প্রকাশ পায়। বিডিআর বিদ্রোহের সময় ভারতের এই অনিরাপত্তা বোধের কারণ অনুসন্ধানে আমাদেরকে ফিরে যেতে হবে 2001 থেকে 6 সালের বিএনপি জামায়াত আমল ও 26 নভেম্বর মুম্বাই সন্ত্রাসী হামলার সময়কার ঘটনাবলিতে। মুম্বাই হামলার ক্ষত তখনও শুকায়নি। নয়াদিল্লি তাই বিডিআর বিদ্রোহটিকে পাকিস্তান কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে এবং একটি জাতীয় নিরাপত্তাজনিত হুমকি হিসেবে দেখেছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।